নিরাপত্তা এবং ভুক্তভোগীর ক্ষতিপূরণের ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করে স্বতন্ত্র জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে মেধা, সুযোগের সমতা এবং যোগ্যতার ভিত্তিতে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। ৩. দেওয়ানি কার্যবিধিতে সংশোধন করে দেওয়ানি বিচার ব্যবস্থায় যুগান্তকারী সংস্কার আনা হয়েছে। মৌখিক সাক্ষ্য গ্রহণের পরিবর্তে এফিডেভিটের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ, অনলাইনে সমন জারি এবং মূল মামলার অধীনে রায় কার্যকর করা সহ আরও কিছু বিধান সংযুক্ত করা হয়েছে। ৪. ফৌজদারি আইনে সংস্কার। ফৌজদারি আইনে সংশোধনের মাধ্যমে গ্রেফতার ও রিমান্ড প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা হয়েছে। সেই সাথে অভিযুক্তের অধিকারের নিশ্চয়তা, জেন্ডার সংবেদনশীল শব্দ পরিহার, তদন্ত প্রক্রিয়াকে জবাবদিহিতার আওতায় আনা, মিথ্যা মামলায় হয়রানি রোধ সহ বিভিন্ন সংশোধনী আনা হয়েছে। ৫. মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান সংযোজন। আইন সংশোধন করে নির্দিষ্ট কয়েক ধরনের মামলার ক্ষেত্রে বাধ্যতামূলক মধ্যস্থতার এবং প্রতি জেলাতে একজনের স্থলে ৩ জন বিচারককে লিগ্যাল এইড অফিসে পদায়নের বিধান করা হয়েছে। এর মাধ্যমে আদালতের দীর্ঘ প্রক্রিয়ার বাইরে উল্লেখযোগ্য সংখ্যক বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন। এই সংশোধনীর মাধ্যমে তদন্ত ও বিচার শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং তদন্ত সম্পন্নে ব্যর্থতার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার জবাবদিহিতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সাক্ষীদের সুরক্ষা, শিশু ধর্ষণ মামলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন এবং পুরুষ শিশু নিপীড়নকে অপরাধ হিসাবে স্বীকৃতি সহ বিভিন্ন যুগোপযোগী বিধান সংযুক্ত করা হয়েছে। পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালার সংশোধনী। সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে বা জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেই বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবে। ৮. সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫। এটা আমরা একা করিনি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে করেছি। এটা প্রণয়ন করে পূর্বের সাইবার আইনের নিপীড়নমূলক ধারাগুলো এবং এসবের অধীনে দায়ের করা মামলাগুলো বাতিল করে দেওয়া হয়েছে। ১০. বিবাহ নিবন্ধন বিধিমালা সংশোধন। বিবাহ নিবন্ধন বিধিমালা সংশোধন করে জেন্ডার বৈষম্যমূলক বিধান বাতিল করা হয়েছে। তাছাড়া অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন করার বিধান সংযোজন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন আমাদের দ্বিতীয় প্রকার কাজ, যেটা প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমরা যা যা করেছি এটা বর্ণনা করছি। এক হচ্ছে জুডিশিয়াল সার্ভিসের স্বাধীনতা, যেটা আমরা বিচার বিভাগের স্বাধীনতা সবসময় বলতাম, এখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা বিধিমালা করেছি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পদ সৃজনের ক্ষমতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা ২০২৫ প্রণয়ন করা হয়েছে। এটা মাজদার হোসেনের মামলা রায় ছিল, দীর্ঘদিন পর এটা করা সম্ভব হয়েছে। এছাড়া জুডিশিয়াল সার্ভিস সদস্যদের সরকারের আইন ও বিচার বিভাগে পদায়নের বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ফলে সরকারের নির্বাহী বিভাগের খামখেয়ালিভাবে পদ সৃজন করা বা পদ সৃজনে বাধা দেওয়া, ইচ্ছামতো একে তাকে ট্রান্সফার করা আগের চেয়ে অনেক কঠিন হয়ে যাবে। তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন। বিচারপ্রার্থী জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণে দেশের সকল আদালত প্রাঙ্গণে তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। মামলার সর্বশেষ অবস্থা, শুনানির তারিখ এবং আইন প্রক্রিয়া সম্পর্কে তথ্য পাওয়ার ক্ষেত্রে হয়রানি কমেছে। কেন্দ্রীয়ভাবে আদালতের কর্মচারী নিয়োগ। একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে দক্ষ কর্মচারী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়োগ কার্যক্রম চালু করার নীতিমালা প্রস্তুত করা হয়েছে। আপনারা জানেন কোর্টে সাপোর্ট স্টাফদের সম্পর্কে কমপ্লেইন থাকে যে ওনারা দুর্নীতি করে, কারণ ওদের নিয়োগ প্রক্রিয়াতেই অনেক দুর্নীতি হয়। এই জন্য আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে করব। আমরা বিধিমালা করেছি, এটা প্রয়োজনীয় অ্যাপ্রুভাল পাওয়ার পর এটার মাধ্যমে আইন বিভিন্ন আদালতে কর্মচারী নিয়োগ করা হবে। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম। অধস্তন আদালতের বিচারকদের সম্পত্তির হিসাব গ্রহণ এবং সংগৃহীত হিসাবের নথিসমূহ পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাব রেজিস্ট্রারদের জন্য ব্যক্তিগত তথ্য বিবরণী তৈরি করা হয়েছে। তারপরটা হচ্ছে প্রসিকিউশন মনিটরিং সেল। জুলাই অগাস্ট ছাত্র জনতার উপর সংগঠিত বিভিন্ন অপরাধের প্রসিকিউশন কার্যক্রম মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে বিশেষ সেল গঠন করা হয়েছে। বিচার কার্যক্রম ডিজিটালাইজেশন। বিচার কার্যক্রম দ্রুততর করার লক্ষ্যে ডাক্তার, ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সরকারি চাকরিজীবীদের অনলাইনে সাক্ষ্য গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের পত্রের আলোকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্র্যাকটিস ডিরেকশন জারি করেছে। বিদ্যমান আদালত ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটালাইজ করার লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের দুটি পারিবারিক আদালতকে সম্পূর্ণভাবে পেপারলেস হিসাবে প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।
তারপর হচ্ছে আইন মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন, আইন ও বিচার মন্ত্রণালয়ের 50% নথি নথির মাধ্যমে নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এই মন্ত্রণালয়ের অ্যাটাস্টেশন সেবাকে শতভাগ অনলাইন প্রক্রিয়ায় রূপান্তর করা হয়েছে। অনলাইন বেইল বন্ড, আপনারা জানেন বেইল বন্ড দাখিল দিয়ে বিভিন্ন দুর্নীতি অনিয়ম হয়। বিচার প্রার্থী জনগণের জামিন প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে অনলাইনে বেল বন্ড জমা দেওয়ার নিমিত্তে প্রথমবারের মতো সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই পরীক্ষামূলকভাবে সফটওয়্যার ব্যবহার শুরু হবে। আমাদের থার্ড ক্যাটাগরি অফ কাজ, যেটা ছিল হয়রানিমূলক মামলা প্রত্যাহার, আপনাদের প্রথমেই বলে রাখি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার জন্য আমাদেরকে মামলার এজাহার, আমাদেরকে চার্জশিট সহ বিভিন্ন দলিল পরীক্ষা করতে হয়। বিভিন্ন দলিল পরীক্ষা নিরীক্ষা করে জেলা পর্যায়ের কমিটি প্রথম একটা লিস্ট করে, তারপর আইন মন্ত্রণালয়ের আন্ডারে একটা কমিটি আছে, কমিটির মাধ্যমে সমস্ত কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে আমরা এখন পর্যন্ত রাজনৈতিকভাবে হয়রানিমূলক 15,000-এরও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি। সুচারুভাবে ভুক্তভোগীদের এই সুযোগ দেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনারা দেখবেন কোন রাজনৈতিক দল বলে ওনাদের আমরা মামলা প্রত্যাহার ঠিক মতো করি নাই, আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমাদের কাছে যারা রেসপন্ড করছে, যে সমস্ত রাজনৈতিক দল, তাদের 70 থেকে 80% মামলা, অন্তত 70 থেকে 80% মামলা যেটা তারা সাবমিট করেছে তা প্রত্যাহার করা হয়েছে। এ কাজ চলমান রয়েছে। এছাড়া আমরা সাইবার আইনের অধীনে 408টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা, জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের করা 752টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছি। এই যে 16,000 মোট মামলা প্রত্যাহার করা হয়েছে, এটার কারণে কয়েক লক্ষ রাজনৈতিক নেতা কর্মী এবং স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে রেহাই পেয়েছে। দৈনন্দিন কার্যক্রম, আমাদের কিছু দৈনন্দিন কার্যক্রম থাকে, সেখানে আমরা আগের চেয়ে অনেক গতিশীলতা এনেছি। আপনাদেরকে ডেটা দিয়ে আমরা ব্যাখ্যা করছি। বর্তমান সরকারের কার্যকালে আইন মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রমে লক্ষণীয় গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। যেমন গত 1 বছরে মন্ত্রী পর্যায়ে নিষ্পত্তিকৃত নথির সংখ্যা 1283। বিগত সরকারের একই সময়ে 837টি নথি নিষ্পত্তি হয়েছিল, আমাদের সময় হয়েছে 1.5 গুণ বেশি। গত 1 বছরে আইন মন্ত্রণালয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ সহ অন্যান্য দপ্তরে 391টি বিষয়ে আইনি মতামত প্রদান করেছে। গত সরকারের আমলে এটা ছিল 180। এ সময়ে সনদ, এফিডেভিট, দলিল সহ 36 ধরনের মোট 1,59,544টি ডকুমেন্ট সত্যায়ন করা হয়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রেকর্ড 12টি অংশীজন মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। গত বছর একই সময়ে এটা সংখ্যা ছিল 0। নতুন দায়িত্ব হিসাবে অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশন, গুম সংক্রান্ত অপরাধ তদন্ত কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনকে আইন মন্ত্রণালয় থেকে সাচিবিক সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশে প্রথমবারের মতো বিধিমালা এবং প্রবিধানগুলোকে কোডিফাই করার কাজ শুরু হয়েছে। মাত্র 25% কাজ হয়েছে, বাট প্রথমবারের মতো দেশে এটা আমরা করছি। এছাড়া ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তা একযোগে পালিয়ে যাওয়ার কারণে গত 1 বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক আইন কর্মকর্তাকে নিয়োগ করতে হয়েছে। আমাদের রাফ হিসাবে এটা আগের বছরগুলার এভারেজের তুলনায় কমপক্ষে 20 থেকে 30 গুণ বেশি। সারা দেশে বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে 4,889 জন সরকারি আইন কর্মকর্তা এবং অ্যাটর্নি জেনারেল অফিসে 274 জন অ্যাটর্নিকে নিয়োগ প্রদান করতে হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক ও প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি, হাইকোর্ট বিভাগে 23 জন বিচারপতি নিয়োগের সাচিবিক সহযোগিতা দেওয়া হয়েছে। কি ভাই, আমরা একটু কাজ করেছি মনে হচ্ছে? আচ্ছা, এখন কয়েকটা কথা আপনাদের বলি। ধরেন আমাদের তো নর্মাল আইন মন্ত্রণালয়ে যে কাজ থাকে দৈনন্দিন কার্যক্রম, সেখানে আমরা 1.5 থেকে 2 গুণ বেশি কাজ করেছি। সম্পূর্ণ নতুন ধরনের কিছু কাজ করেছি। ধরেন এতগুলা আইন করা, বিধিমালা করা এর আগে কেয়ারটেকার গভর্নমেন্টগুলোর আমলে হয়েছে, বাট আপনারা একটু কম্পেয়ার করে দেখেন যে আমাদের সময় কতটা হয়েছে, আগে কতটা হয়েছে। নতুন যে সংস্কার কমিশনগুলো আছে এগুলিকে সাচিবিক সহযোগিতা দিতে হয়েছে, এগুলি তো আগে করতে হয় নাই। আগে কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে বা তত্ত্বাবধায়ক সরকার আমলে সাচিবিক সহযোগিতা